নজর রাখবো পরের খবরে। গ্রেফতার ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূলের ব্লক সভাপতি ধৃত গৌতম দেব ঘনিষ্ঠ নেতা দেবাশিস প্রামাণিক। জমি সংক্রান্ত মামলায় গ্রেফতার বিমল রায় ও মোহাম্মদ কালাম নামে আরো দুই। নিজেকে নির্দোষ বলে দাবি দেবাশিস প্রামাণিকের। দেবাশিসকে চেনেন না বলে দাবি বিমল রায়েরও। আদালতে তোলা হয়েছে তিনজনকেই। শিলিগুড়ি পুলিশ গ্রেফতার করে তৃণমূল নেতাকে। এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার। মুখ্যমন্ত্রীর ধমকে হুঁশ ফিরল পুলিশের, উঠছে সেই প্রশ্ন। যে খবরের দিকে নজর রেখেছি, গ্রেফতার করা হয়েছে ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূলের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে। ধৃত গৌতম দেব ঘনিষ্ঠ নেতা দেবাশিস প্রামাণিক। জমি সংক্রান্ত মামলায় গ্রেফতার করা হয়েছে দেবাশিস প্রামাণিককে। এছাড়াও আরও দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে বিমল রায় ও মোহাম্মদ কালাম নামে আরও দুজনকে। নিজেকে নির্দোষ বলে দাবি দেবাশিস প্রামাণিকের। এটা কি পাঠানো হলো আপনাকে? রাস্তার মধ্যে কেন আসেন? কেন দেবাশিসদা কেন অ্যারেস্ট করা হলো? আমি নিজেও জানি না দাদা, জানি না। আমি দখল করতে জানি না। আমি কিছু জানি না, আমাকে ফাঁসানো হচ্ছে। আমি এগুলো জানি না। জমিনের সম্বন্ধে কি আছে আমি কিছু জানি না। দেবাশিস প্রামাণিককে চেনেন? না, আমি চিনি না। আপনার সাথে তো জমির কারবার। না না না, তা আপনাকে পুলিশ কি বলছে? আমি জানি না। আপনাকে পুলিশ আমি জানি না ভাই। আপনি কবে গ্রেফতার করলেন? জানি না। আপনাকে কেন গ্রেফতার করলো? আমি জানি না, কিছু বুঝতে পারতেছি। দেবাশিস প্রামাণিকের বিরুদ্ধে আমরা কিছু দেখছি না, আমরা আগে শুনে নিই, তারপরে আমরা বলবো। না, এই যে মুখ্যমন্ত্রী পরশুদিনই বলেছেন এই ডাবগ্রাম ফুলবাড়ির বিষয়টা নিজে একদম প্রকাশ্যে সেটা এসছে, আপনিও হয়তো নিশ্চয়ই শুনেছেন। তারপরেই এই গ্রেপ্তার। মুখ্যমন্ত্রী যখন বলেছেন যদি তথ্য প্রমাণ থাকে, যে তথ্য প্রমাণ যার বিরুদ্ধে থাকবে সে অ্যারেস্ট হবে। তথ্য প্রমাণ যার বিরুদ্ধে নেই, অন্যায়ভাবে তো কেউ অ্যারেস্ট হবে না। মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী, উনি যেভাবে বলেছেন সেভাবে দেখে মনে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমবার শপথ নেওয়ার পরে 2011 সালে তারপরে তিনি বিদেশ ভ্রমণে গিয়েছিলেন। 13 বছর পর তিনি ফিরলেন এবং ফিরে এসে জানলেন যে তৃণমূল কংগ্রেসের নেতা জনপ্রতিনিধিরা এই জমি দখল, হকারদের কাছ থেকে বসিয়ে পয়সা নেওয়া থেকে শুরু করে নানাবিধ দুর্নীতিতে তারা জড়িয়ে। এখন দেখতে হবে এই গ্রেপ্তার আরাবুলের মতন গ্রেপ্তার কিনা, শেখ শাহজাহানের মতন গ্রেপ্তার কিনা। এই গ্রেপ্তার পুলিশ বা সিআইডিকে দিয়ে অপরাধীদেরকে একটু আড়াল করে রাখা এবং জনগণের মধ্যে ইমেজ বিল্ড আপ করার জন্য এই গ্রেপ্তার কিনা, এই প্রশ্নও তুলতে শুরু করেছেন যে এই সম্পদে ক্ষমতাশালী এই নেতা 2026-এ বিধানসভা নির্বাচনের জন্য টিকিটের দাবিদার হয়ে উঠতে পারেন বলে কোনো তৃণমূল কংগ্রেসের সেই অঞ্চলের কোনো প্রভাবশালী নেতা তাকে গ্রেপ্তার করিয়ে দিলেন নিজের টিকিটটাকে সুরক্ষিত রাখতে কিনা, সেটাও কিন্তু অনেক মানুষ প্রশ্ন করছে। তো জায়গাটা মানে সম্পূর্ণরূপে দুর্নীতিতে পরিপূর্ণ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যিনি বলছেন আজকে শিলিগুড়িতে একজনকে ধরলেন, জলপাইগুড়িতে দেবাশিস প্রামাণিককে ধরলেন। কেন উনি জানেন না যে এত দিন থেকে যে জমির দালালি হচ্ছে, যে দেবাশিস প্রামাণিকের বিভিন্ন জায়গায় জমি ছড়িয়ে রয়েছে, বিভিন্ন এত টাকার কোথা থেকে আসে, কোটি কোটি টাকার সম্পত্তি তার কোথা থেকে হলো, এটা তো চিন্তা করার ব্যাপার আছে। দেবাশিস প্রামাণিকের রেলের জায়গা দখল করে সেই জায়গা বিক্রি করেছে, এনজিপি স্টেশন থেকে শুরু করে আপনার ফ্লাইওভার পর্যন্ত এই সমস্ত জায়গা বিক্রি করেছেন। এটা কি সরকার জানে না? সরকারি সমস্ত সম্পত্তি তৃণমূল কংগ্রেসের নেতারা একের পর এক বিক্রি করছে। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, তৃণমূলের দুই নবনির্বাচিত বিধায়কের শপথ ঘিরে জটিলতা। গতকালের পরে আজও অবস্থান। বিধানসভার আম্বেদকর মূর্তির পাদদেশে অবস্থানে দুই নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা ও রেয়াত হোসেন। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিধানসভার আম্বেদকরের মূর্তির পাদদেশে অবস্থান দুই নবনির্বাচিত বিধায়কের। তৃণমূলের দুই নবনির্বাচিত বিধায়কের শপথ ঘিরে জটিলতা। গতকালের পরে আজও অবস্থান। আমরা তো নিশ্চয় ভেতরে গিয়ে আমরা কাজ করছি না, ভেতরে গিয়ে আমরা তো বসছি না।
তো আমরা আমাদের দাবি মতো আমাদের মতো ঠিক আছে, আমরা তো অন্যান্য কাজগুলো করতেই পারি, ঠিক আছে, কিন্তু যেখানে চিঠি লিখে পাঠিয়েছেন যে আমরা হাউসের ভেতরে বসতে পারবো না, ঠিক আছে, হাউসের বাইরে তো বসতে পারবো, এটুকু অধিকার তো আমাদের আছেই নিশ্চয়ই, এবং সেই অধিকারটা হচ্ছে আমাদের একদম ন্যায্য অধিকার, হকের অধিকার। গতকালের পরে আজও অবস্থান বিধানসভার আম্বেদকরের মূর্তির পদদেশে অবস্থানে দুই নবনির্বাচিত বিধায়ক ভগবান গোলার বিধায়ক রেহাত হোসেন এবং সায়ন্তিকা। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আপনাদের একটু শোনাই। স্পিকার ইলেকশনে ভোট চাইলে ভোটও দিতে দেয় না। আজকে জেতার পরেও 1 মাস ধরে আমার এমএলএরা বসে আছে, গভর্নর ওত দিতে দিচ্ছে না। মানুষ সিলেক্ট করেছে, ওনার কি অধিকার আছে তাদের ওত দিতে না দেয়? উনি স্পিকারকে অথরাইজ করবেন, ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন, নাহলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন। ওনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, আমাকে কমপ্লেন করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনলাম। তৃণমূলের দুই নবনির্বাচিত বিধায়কের শপথ ঘিরে আজও জটিলতা এবং আজও অবস্থানে বসেছেন দুই নবনির্বাচিত বিধায়ক। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু। বিট্টু, এই মুহূর্তে কি ছবি, কি বলছেন নবনির্বাচিত দুই বিধায়ক? দেখো, দুই বিধায়ক ইতিমধ্যে তাদের যে অবস্থানটা তুলে নিলেন এবং যেটা জানালেন যে আগামীকাল আবারও বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশে একইভাবে তারা অবস্থান করবেন। আজকে সকাল থেকে বিধানসভার যেই চত্বর তা উত্তপ্ত ছিল বলা যেতে পারে। দুই নবনির্বাচিত যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদের শপথ নিয়ে জল্পনা তুঙ্গে, এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যেটা জানতে পারছি বিধানসভা সূত্রে স্পিকারের তরফে এবার রাজ্যপালকে চিঠি লেখা হলো এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে দ্রুততা সহকারে যাতে এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়, শপথ বাক্য পাঠ করানো হয়, সেই বিষয়টা রাজ্যপালকে নির্দিষ্টভাবে জানাতে হবে। যদিও বলা বাহুল্য রাজ্যপাল এই মুহূর্তে তিনি দিল্লিতে রয়েছেন, রাজভবনে নেই, কলকাতাতে নেই, অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই চিঠি ইতিমধ্যেই গেলেও তা নিয়ে যেই পজিটিভ যে বার্তা, সেই বার্তা আদৌ আসবে কিনা তা নিয়ে প্রশ্ন বিস্তর। অন্যদিকে দাঁড়িয়ে বিকল্প একটা পদ্ধতি ভাবছে বিধানসভা কর্তৃপক্ষ, যেটা আমরা বিধানসভা সূত্রে জানতে পারছি, এই যেটা সংবিধান অনুসারে মূলত মিড টার্ম ইলেকশনে যারা জিতে আসেন বা বাই ইলেকশনে তারা যদি স্পিকার যদি চান একটা বিশেষ অধিবেশন বসিয়ে 1 থেকে 2 ঘন্টার মধ্যে তাদেরকে শপথ বাক্য পাঠ করানো যেতে পারে। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে যেটা আমরা জানতে পারছি, গতকাল স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কার্যত সেই দিকে ইঙ্গিত দিয়েছেন, বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে সেখানে এই দুই নবনির্বাচিত জনপ্রতিনিধিকে শপথ নেওয়ানো যায় কিনা বিধায়ক হিসাবে, সে বিষয়টার দিকেও ইতিমধ্যে বিধানসভা কর্তৃপক্ষ নজরে রাখছেন এবং সেক্ষেত্রে যেই আইনগত যে ব্যবস্থা রয়েছে সেই দিকেও মূলত নজর রাখা হচ্ছে। গতকালই আইনমন্ত্রীর সঙ্গেও এই মর্মে কথা হয়েছে, যেটা আমরা জানতে পারছি স্পিকারের, এবং এর পাশাপাশি সায়ন্তিকা এবং রায়তবাবু উভয় তরফে বিভিন্ন রকম তাদের বক্তব্য নেওয়া হচ্ছে, তারা কিভাবে শপথ বাক্য পাঠ করতে চান। এবং খুব তাৎপর্যপূর্ণভাবে আজকে সায়ন্তিকা একটি কথা বলেছেন, তিনি আজকে সাফ জানিয়েছেন রাজভবনে যেতে তিনি ভয় পাচ্ছেন, কারণ রাজভবনে কীর্তিকলাপ নিয়ে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন এবং তার ভয় যে রাজভবনে গেলে কিছু খারাপ কিছু হতে পারে। অবশ্যই আপডেটের দিকে আমাদের নজর থাকবে। বিট্টু, আপাতত তোমাকে ধন্যবাদ।